একবার ভাবুন তো, আপনি অনেক কষ্ট করে টাকা জমিয়ে খুব সুন্দর একটি বাড়ি ক্রয় করলেন এবং রীতিমতো সেখানে বসবাস শুরু করে দিয়েছেন, কিন্তু কেমন হবে যদি এই বাড়ি ঘিরে নানা রকম সমস্যা তৈরি হতে শুরু করে? হ্যাঁ বন্ধুরা, এই লোকটা অনেক শখ করে এই বাড়িটি কিনেছিল, কিন্তু বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড রুম রয়েছে তা সে জানতোই না। আর সেই রুমের মধ্যে রয়েছে একটা অদ্ভুত রকমের মানুষ, যে অন্য সব মানুষকে ধরে নিয়ে ওখানে বন্দী করে রাখে। তার থেকেও ভয়ঙ্কর বিষয় হলো ওই মানুষটি হলো একজন মহিলা, আর তার সঙ্গে আরেকজন পুরুষও সেখানে বন্দী অবস্থায় ছিল। তাহলে ওই রুমের মধ্যে আসলে কি হয়? মুভির শুরুতেই দেখা যায় একটি মেয়ে গাড়ি করে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়, আর এই মেয়েটির নাম হলো টাস। তবে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এই ডেট্রয়েট শহরে টাসের পরের দিন একটা ইন্টারভিউ রয়েছে, সেজন্য সে একদিন আগে এখানে চলে এসেছে আর অনলাইনের মাধ্যমে একটা হোটেলের রুম বুক করে। আর সেই ওয়েবসাইট থেকে টাসকে একটা ওপিটি দেওয়া হয়, আর সেই ওপিটিতে দেওয়া নাম্বারটি দিয়ে সেই রুমের সামনে রাখা বক্সটা তাকে খুলতে হবে। আর ওই বক্সের মধ্যে রুমের চাবি রাখা রয়েছে। তবে ওটিপির সাহায্যে যখন টাস ওই বক্সটা খোলে, সে ওই জায়গায় কোনো চাবি খুঁজে পায় না। তখন সে দ্রুত এই হোটেলের কাস্টমার সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু তারা টাসকে ভয়েস মেসেজ করতে বলে। এরপর টাসও সবকিছু ভয়েস মেসেজের মাধ্যমে তাদেরকে জানায়। এরপর সে সেখান থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে বসে, কিন্তু তখন টাস খেয়াল করে সেই ঘরের মধ্যে কেউ একটা লাইট অন করেছে। এটা দেখে টাস তখনই গাড়ি থেকে নেমে আবার সেই দরজার সামনে চলে আসে আর কলিং বেল চাপতে শুরু করে। এরপর ভেতর থেকে একটি ছেলে এসে দরজা খোলে, যার নাম ছিল কিথ। সে টাসকে জিজ্ঞেস করে, কে তুমি? উত্তরে টাস জানায় রুমটা তো সে বুক করেছে। এটা শুনে ছেলেটি জানায় সেও এই রুমটা অনলাইন থেকে বুক করেছে। এটা শুনে টাস নিজের বুকিং কনফারেন্স কিথকে দেখায় আর জানায় সে এই রুমটা বুক করেছিল। এটা দেখে ছেলেটি টাসকে রুমে এসে বসতে বলে। এরপর রুমে ঢুকলে টাস ছেলেটিকে তার বুকিং কার্ডটি দেখানোর অনুরোধ করে। এটা শুনে কিথ ও টাসকে তার বুকিং কনফার্মেশন দেখায়। সব ঠিকই আছে, কিন্তু এখানে টাস লক্ষ্য করে কিথ অন্য একটি অ্যাপ থেকে এই রুমটা বুক করেছে। এসব দেখে টাস কিথকে সরি বলে আর সেখান থেকে চলে যাওয়ার কথা জানায়। এটা শুনে কিথ বলে, এত রাতে তুমি কোথায় যাবে? টাস বলে, দেখা যাক কোনো হোটেল পাওয়া যায় কিনা। তখন কিথ বলে, এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টির মধ্যে কোথায় গিয়ে তুমি হোটেল খুঁজবে? তাই আমার মনে হয় তোমার এই আবহাওয়ার মধ্যে বাইরে যাওয়া উচিত হবে না। কিথ তাকে আরো জিজ্ঞেস করে যে সে কি কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করেছিল। উত্তরে টাস জানায় সে তাদেরকে ভয়েস মেসেজ করে সবকিছু জানিয়েছে, কিন্তু তারা কলব্যাক করার কথা বলে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। এরপর টাস অন্য কতগুলো ওয়েবসাইটে গিয়ে তাদেরকে কল করে রুমের কথা জিজ্ঞেস করে। তারা জানায় সেখানে আজ কোনো রুমে ফাঁকা নেই। এটা শুনে কিথ টাসকে বলে, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি, কালকে এই শহরে বিশাল এক মেডিকেল ইভেন্ট হতে চলেছে, আর সেই কারণে আজকে তুমি কোনো হোটেলে রুম পাবে না। আর আমার মনে হয় খোঁজাখুঁজি না করে আজকের রাতটা এখানেই থেকে যাও। কাল সকাল হলে না হয় আবারও কাস্টমার কেয়ারে কল করে তাদের সাথে এই নিয়ে কথা বলবে। এরপর কিথ টাসকে বলে, তুমি গিয়ে বেডরুমে শুয়ে পড়ো, আমি না হয় এখানে সোফাতেই শুয়ে পড়বো। আর এখন কোনো উপায় না পেয়ে টাস ও কিথের কথায় রাজি হয়ে যায়। এরপর টাস বেডরুমে আসে আর সেখানে কিথের ড্রাইভিং লাইসেন্সের একটা ফটো তুলে রাখে, কারণ যেমনই হোক না কেন সে তো আর কিথকে আগে থেকে চেনে না। এরপর টাস বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, আর বাইরে আসলে দেখতে পায় কিথ সেখানে টেবিলে একটা ওয়াইনের বোতল নিয়ে ওয়েট করছে। টাসকে দেখে কিথ জানায় সে এই ওয়াইনের বোতলটা এই ঘরে পেয়েছে। তাছাড়া বেডশিট পরিষ্কার হতে কিছু সময় তো লাগবেই, ওটা ওয়াশিং মেশিনে দিয়েছি। তাছাড়া তুমি একটু আগে আমার দেওয়া চা খাওনি। যতই হোক আমি একজন অপরিচিত মানুষ, তাই আমি আগে থেকে এই ওয়াইনের বোতলটা খুলিনি, এটা ভেবে যে তুমি আবার এটাও কিনা না খাও। এরপর কিথ ওয়াইনের বোতলটা খোলে আর টাসকে জিজ্ঞেস করে সে কি ওয়াইন খাবে, কিন্তু এখানে টাস সরাসরি না করে দেয়। কিথ টাসকে জিজ্ঞেস করে সে এই শহরে কি করতে এসেছে। টাস জানায় পরের দিন তার একটা ইন্টারভিউ রয়েছে, আর টাস এটাও বলে সে ক্যাথরিন জেমস নামের একজন মুভি ডিরেক্টরের সাথে কাজ করার জন্য ইন্টারভিউ দিতে এসেছে, আর সেজন্যই সে এই শহরে এসেছে। আর কথায় কথায় আস্তে আস্তে টাস কিথকে বিশ্বাস করতে শুরু করে। এরপর সে কিথের দেওয়া সেই ওয়াইনটা খেতে থাকে। এরপর কথায় কথায় কিথ টাসকে জিজ্ঞেস করে, মনে করো যদি আজকে আমার জায়গায় তুমি এই ঘরে থাকতে, তাহলে কি আমার এই পরিস্থিতি দেখে আমাকে এখানে থাকতে দিতে? টাস জানায় সে মনে হয় তা করতো না, কারণ অনেক ছেলেরাই সুযোগ পেলেই মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতে ছাড়ে না। এমনি করে দুজন একে অন্যের বিষয়ে অনেক কিছু বলতে থাকে। এরপর রাত হলে টাস বেডরুমে শুতে যায়, আর কিথও সেই সোফাতে শুয়ে পড়ে। কিন্তু রাত গভীর হলে দরজা খোলার আওয়াজে টাসের ঘুম ভেঙে যায়। এরপর দরজার ফাঁক থেকে টাস লক্ষ্য করে কিথ যেন ঘুমের মধ্যে তার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের করছে। এসব দেখে টাস দ্রুত কিথের কাছে চলে আসে আর তাকে ঘুম থেকে ডেকে তোলে। হঠাৎ ডাকার ফলে কিথ ভয় লাফিয়ে ওঠে আর জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি করছো? তখন টাস জানায় সে ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ দরজা খোলার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। আর দরজার কাছে আসতে সে দেখতে পায় কিথ ঘুমের মধ্যে কিছু একটা বলছিল আর জিজ্ঞেস করে,
তুমি কি আমার ঘরের দরজাটা খুলেছিলে? উত্তরে কিত জানায় সে তো ঘুমিয়েছিল। এটা শুনে টাস সেখান থেকে আবারও বেডরুমে চলে আসে আর দরজাটা ভেতর থেকে লক করে শুয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠে টাস বাইরে আসলে দেখতে পায় কিত কোথাও নেই আর টেবিলে একটা চিঠি লেখা আছে। সেখানে কিত লিখে গেছে তার কোনো একটা জরুরি কাজের জন্য তাকে সকালে চলে যেতে হচ্ছে আর সেজন্য রুমের চাবিটা ওই লক বক্সে রেখে যায়। রাতে আবারও আমাদের দেখা হবে। এরপর টাস রেডি হয়ে রুম লক করে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে সামনে এগিয়ে গেলে সে লক্ষ্য করে আশেপাশের জায়গাটা অদ্ভুত ধরনের। রাস্তার পাশের বাড়িগুলো একেবারেই ফাঁকা, সেখানে কোনো মানুষের দেখাই নেই। ঘরগুলো প্রায় ভেঙে চুরে গেছে। এরপর টাস একটা ক্যাফেতে চলে আসে আর ক্যাথরিন জেমসের সাথে দেখা করে। এরপর ইন্টারভিউ হলে ক্যাথরিন টাসকে সিলেক্ট করে নেয় আর যাওয়ার আগে ক্যাথরিন তাকে জিজ্ঞেস করে সে এই শহরে কোথায় থাকছে। তখন টাস জানায় সে ব্র্যাডমুর নামের একটা জায়গায় থাকছে। ব্র্যাডমুর নামটি শুনে ক্যাথরিন অনেকটা অবাক হয় আর তাকে বলে তোমার ওখানে থাকা একেবারেই উচিত নয়। তখন টাস বলে হ্যাঁ, ওই জায়গাটা অনেকটাই অদ্ভুত, কিন্তু সেখানে আমার একজন রুমমেটও রয়েছে। এসব শুনে ক্যাথরিন বলে যাই হোক, কিন্তু সাবধানে থেকো। এরপর টাস বাড়ি আসলে একজন অপরিচিত লোক তাকে সেই ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু টাস দ্রুত ঘরে ঢুকে পড়ে আর পুলিশকে কল করে সবকিছু জানায়। কিন্তু পুলিশ জানায় এখন কোনো অফিসারে যেতে পারবে না। এরপর দেখা যায় সেই লোকটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ির সামনে থেকে চলে যায়। এরপর টাস কিছুটা স্বস্তি পায়। এরপর সে ফ্রেশ হতে বাথরুমে আসে, কিন্তু দেখতে পায় বাথরুমে তো কোনো টয়লেট পেপারই নেই। সেজন্য টয়লেট পেপার খুঁজতে টাস বাড়ির বেসমেন্টে চলে আসে। এরপর সেখান থেকে টয়লেট পেপার নিয়ে বেরোতে গেলে দেখে দরজাটা নিচে থেকে লক হয়ে গেছে। সে তো আর কিছুতেই সে ঘর থেকে বেরোতেই পারছে না আর তার ফোনটিও সে বেডরুমে রেখে এসেছে। এমনকি সে তো বাড়ির চাবিটাও নিজের পকেটে রেখে দিয়েছিল আর এখন কেউ আসলেও বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। এরপর তার সামনে একটা দরজার মতো কিছু একটা দেখতে পায়। সেখানে একটা দড়ি লাগানো ছিল, যেটা টানতেই সেখানে একটা ঘর খুলে যায়। ভেতরটা একেবারেই অন্ধকার ছিল। তাও সাহস করে টাস সে ঘরে ঢুকলে বুঝতে পারে এটি এই বাড়ির একটা গোপন রুম। টাস সেখানে একটা ক্যামেরা দেখতে পায়, পাশে একটা বেড ছিল আর তার নিচে একটা পুরনো বালতি রাখা। এরপর টাসের চোখ পড়ে দেয়ালে লাগানো রক্তের দিকে। রক্তের ছিটে দেখে বোঝা যাচ্ছিল হয়তো এই জায়গায় কাউকে টর্চার করে খুন করা হয়েছে। এসব দেখে তো টাস ভীষণ ভয় পেয়ে যায় আর সে রুম থেকে বেরিয়ে আসে। এরপর সে জানালা দিয়ে দেখতে পায় কিত বাড়ির সামনে চলে এসেছে, কিন্তু ভেতর থেকে বন্ধ হওয়ার কারণে সে খুলতে পারছে না। এরপর টাস কিতকে চিৎকার করে ডাকতে থাকে। কিতও তাকে দেখতে পেয়ে যায় আর তাকে দ্রুত সেখান থেকে বের করে ফেলে। সেখান থেকে বেরিয়ে তাকে সবকিছু টাস খুলে বলে। সে জানায় সে বেসমেন্টে গিয়েছিল টয়লেট পেপার আনতে, কিন্তু সেই জায়গায় সে একটা অদ্ভুত গোপন রুম দেখেছে, যেখানে একটা বেড আর একটা ক্যামেরা আছে। এমনকি সে ওই ঘরের দেয়ালে রক্তের ছিটেও দেখেছে। কিন্তু কিত তার এসব কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তাই সে টাসকে বলে তুমি শান্ত হও, আমি একবার সে ঘরে গিয়ে আগে দেখে আসি। আর শোনো, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, যদি আবার ওটা বন্ধ হয়ে যায় তাহলে তুমি এটা খুলে দিও। এটা বলে কিত বেসমেন্টে চলে যায়। তখন উপর থেকে টাস কিতকে জিজ্ঞেস করে সে কি ওই গোপন ঘরটা দেখতে পেয়েছে। নিচ থেকে কিত উত্তর দেয় হ্যাঁ, সে দেখতে পেয়েছে। আর সেই সময় আবার ওই দরজাটা বন্ধ হতে শুরু করে। তখন টাস একটা চেয়ারের সাহায্যে দরজার মধ্যে হেলান দিয়ে রাখে, যাতে সেটা বন্ধ হতে না পারে। এরপর টাস কিতকে জিজ্ঞেস করে তুমি এখনো আসছো না কেন, কিন্তু টাস কিতের আর কোনো আওয়াজই পাচ্ছিল না। তাই কোনো সাড়া না পেয়ে টাস উপর থেকে নিচে নেমে আসে, কিন্তু ওই গোপন ঘরে ঢুকে সে কোথাও কিতকে আর দেখতে পায় না। এরপর কিছুটা সামনে গেলে দেখতে পায় সেখানে অন্য একটা ঘর খুলে গেছে আর সেখান থেকে একটা সিঁড়ি নিচের দিকে চলে গেছে। এটা দেখে টাস সেখানে গিয়ে কিথের নাম ধরে ডাকতে থাকে। তখনই নিচ থেকে কিত চিৎকার করে বলে আমাকে বাঁচাও, আমি এই জায়গায় ফেসে গেছি। এটা শুনে টাসও কিতকে বাঁচানোর জন্য ভয়ে ভয়ে নিচের দিকে নেমে আসে। সে নিচে কতগুলো লোহার খাঁচা দেখতে পায়। সেই খাঁচার অবস্থা দেখে মনে হচ্ছিল কেউ একটা এই খাঁচার মধ্যে মানুষকে আটকে রেখে তাদেরকে টর্চার করত। এরপর কিছুটা সামনে গেলেই টাস আবারও কিথের নাম ধরে ডাকতে থাকে। তখনই অন্ধকারের মধ্যে কিত দৌড়ে টাসের কাছে চলে আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ ভয় পেয়েছে। কিত টাসকে জানায় এখানে কেউ একটা রয়েছে আর সে তাকে জোরে কামড় দিয়েছে। এটা শুনে টাস কিতকে নিয়ে পালাতে যাবে, ঠিক সেই সময় অন্ধকারের মধ্য থেকে কেউ একটা এসেই টাসের সামনে কিতকে ধরে নির্মম ভাবে পাথরের মাথা ঠুকে মেরে ফেলে। টাসের সামনে এক ভয়ানক মুখ, যেটা জানোয়ারের মতো দেখতে, কিন্তু কে এই শয়তান আর এই জায়গার আসল সত্যিই বা কি। এখানে এই সিনটা কাট হয়ে যায় আর একজন লোককে গাড়ি চালিয়ে যেতে দেখা যায়, যার নাম হলো এজে। সে একজন অ্যাক্টর। তবে যাওয়ার পথে তাকে একজন কল করে জানায় যে মুভিতে সে হিরো রোল প্লে করেছে সেই মুভির অ্যাক্ট্রেস তার নামে রেপ কেস করেছে আর সেজন্য এজেকে সেই মুভি থেকে ডিরেক্টর বাদ দিয়ে দিয়েছে। আর এখন এজের নামের এই গুজব পুরো মিডিয়াতে পাবলিশ হয়ে যাবে। এসব শুনে এজে ভীষণ ঘাবড়ে যায়, কারণ সে তো কিছুই করেনি, তাও তার নামে মিথ্যা কেস করে তার ক্যারিয়ারটা ধ্বংস করা হচ্ছে। এরপর এজে দ্রুত একজন লয়ারের কাছে আসে। তবে সেই লয়ার তার কাছে অনেক টাকা দাবি করে আর এজের কাছে এত টাকাও ছিল না। তাই বাধ্য হয়ে সে সিদ্ধান্ত নেয় সে তার সম্পত্তির কিছু অংশ বিক্রি করে দেবে। তারপরও সে লয়ারকে জানায় সে কি একবার মেয়েটির সাথে কথা বলে সবকিছু মিটমাট করার চেষ্টা করবে, কিন্তু লয়ার তাকে এমনটা করতে বারণ করে দেয়।
এরপরে যে টাকার জন্য তার সম্পত্তি বিক্রি করতে ডেট্রয়েট শহরে চলে আসে। এরপর এজে সেই বাড়িতে এসে পৌঁছায় যেখানে টাস আর কিথ ছিল, কারণ এটা এজেরই বাড়ি। সে ভেতরে আসলে সেখানে টাস আর কিথের জিনিসপত্র দেখতে পায় আর বুঝতে পারে কেউ একটা এখানে এসেছে। এরপরে এজে সে কোম্পানির সাথে যোগাযোগ করে যাকে সে নিজের বাড়িটা ভাড়া দিয়েছিল, কিন্তু কোম্পানি থেকে এজেকে বলে যে 2 সপ্তাহ ধরে তারা কাউকে এই বাড়িটা ভাড়া দেয়নি। এরপর রাতের বেলা এজে তার বন্ধুর সাথে একটা বারে দেখা করতে আসে। সেখানে আসলে তার বন্ধু এই রেপ কেসের ঘটনা তাকে জিজ্ঞেস করে। তখন এজে জানায় সেই মেয়েটি তার সাথে রিলেশন করতে চেয়েছিল। এরপর তারা দুজন ঘনিষ্ঠ হয়েছিল আর এখন ওই মেয়েটি এসব করে বসলো। এরপর বাড়ি ফিরে এসে এজে সেই অ্যাক্ট্রেসকে ভয়েস মেসেজ দিয়ে সরি বলে আর ঘুমিয়ে পড়ে। সকাল হলে এজে টাস আর কিথের জামা কাপড় আর জিনিসপত্রগুলো দেখতে থাকে যেগুলো তারা এখানে রেখে গেছে। কিন্তু হঠাৎ এজে বেসমেন্ট থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। শব্দটা পেয়ে এজে হাতে একটা চাকু নিয়ে আস্তে আস্তে সে বেসমেন্টে চলে যায়। এরপর যখন এজে সে গোপন ঘরের সামনে আসে সেখানে একটা দড়ি দেখতে পায় আর সেটা টান দিতেই একটা দরজা খুলে যায়। এর মানে যদিও এজে এই বাড়ির মালিক ছিল কিন্তু সে এই ঘরের বিষয়ে কিছুই জানতো না। সে তো এই গোপন ঘরটা দেখে অবাক হয়ে যায়। তখন সে দ্রুত উপরে উঠে আসে আর গুগলে সার্চ করে যে বাড়ির বেসমেন্টের জায়গা বিক্রি করার সময় স্কোয়ার ফুটে ধরা যায় কিনা। আর এখানে দেখা যায় হ্যাঁ ধরা যায়। এটা দেখে তো এজে ভীষণ খুশি হয়ে যায় আর আবারও সেই ঘরে চলে আসে আর সেখানে গিয়ে সে গোপন ঘরটি মাপতে থাকে। এরপর আরো নিচে থাকা গোপন ঘরটায় চলে যায় আর সেটাও মাপতে থাকে। আর মাপতে মাপতে একটা সময় সে একটা ঘরের মধ্যে এসে পৌঁছায়। সেখানে অদ্ভুতভাবে একটা টিভি চলছিল যাতে দেখা যাচ্ছিল একজন মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে। এর মধ্যে হঠাৎ এজের হাতের সেই মাপার মেশিনটা কেউ একটা টান মেরে দূরে ফেলে দেয়। এসব ভুতুরে কাণ্ড দেখে তো এজে ভীষণ ভয় পেয়ে যায় আর ভয়ের কারণে তার হাতে সেই ছুরিটাও নিচে পড়ে যায়। সেটা উঠাতে যাবে এমন সময় সে সামনে ভয়ানক জন্তুর মতো কাউকে দেখতে পায় আর ভয়ে সেখান থেকে পালাতে গেলে সামনে থাকা একটা গর্তে পড়ে যায়। এরপর সে ভয়ানক জন্তুর মতো দেখতে লোকটা এসে ওই গর্তের মুখটা কিছু একটা দিয়ে চাপা দিয়ে দেয় আর সেখানেই এজে টাসকে দেখতে পায়। আর এখানে সিন কাট হয়ে অতীতে চলে যায়। সেখানে দেখা যায় এই বাড়িটিতে একজন লোক ছিল যার নাম হলো ফ্রাঙ্ক। সে বাড়ি থেকে বেরিয়ে একটা সুপারমার্কেটে আসে আর বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র কিনে নেয়। এরপর সেই মার্কেটে থাকা একজন মহিলাকে ফলো করতে থাকে আর একটা সময় সেই মহিলার বাড়িতে চলে আসে। এরপর নিজের জামা কাপড় চেঞ্জ করে প্লাম্বারের জামা কাপড় পরে নেয় আর মিথ্যে বলে সেই ঘরে ঢুকে পড়ে। এরপর সেই মহিলার বাড়ির বাথরুমে গিয়ে সেখানকার জানালার লকটা খুলে দেয় আর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সে যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন ফ্রাঙ্কের প্রতিবেশী জানায় তারা নিজেদের বাড়ি বিক্রি করে এখান থেকে চলে যাবে। লোকটা ফ্রাঙ্ককে জিজ্ঞেস করে সে কবে এখান থেকে যাবে। তবে ফ্রাঙ্ক জানায় সে তার বাড়ি ছেড়ে কোথাও যাবে না, সে নিজের বাড়িতেই থাকবে। এরপর ফ্রাঙ্ক সুপারমার্কেট থেকে কেনা জিনিসগুলো নিয়ে তার বাড়িতে চলে আসে আর তখনই তার ঘরের ভেতর থেকে একজন মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। এর মানে কোনো না কোনো খারাপ কাজ তো ফ্রাঙ্ক অবশ্যই করত। এরপর সিন শিফট হয়ে আবারও বর্তমানে চলে আসে আর দেখা যায় সেই ভয়ানক লোকটি উপর থেকে একটা বেবি বোতলে করে দুধ দেয় এজেকে খাওয়ার জন্য, কিন্তু এজে খায় না। টাস বারবার এজেকে বোঝাতে থাকে খাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই খাচ্ছিল না। এরপর যখন সেই ভয়ানক লোকটি দুধের বোতলটা টাসের দিকে করে টাস ভয় খেতে শুরু করে আর এখানে এজে দুধ না খাওয়ার কারণে সেই ভয়ানক লোকটা ওই গর্তের মধ্যে লাফিয়ে পড়ে আর এজেকে ধরে নিজের সাথে করে সেই ঘরের দিকে নিয়ে যায় আর জোর করে এজেকে নিজের বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করতে থাকে। এদিকে টাস লক্ষ্য করে সেই গর্তের ঢাকনাটা খোলা রয়েছে, তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। যদিও সেই ভয়ানক লোকটি টাসকে ধরতে তার পিছু নিয়েছিল, কিন্তু শেষমেশ একজন লোক বাইরে থেকে টাসকে টেনে বাইরে বের করে আনে আর এ হলো সেই লোক যে টাসকে অনেকদিন আগে বলেছিল এই ঘর থেকে পালিয়ে যেতে। লোকটা টাসকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু টাস জানায় ওই ঘরে আরো একজন রয়েছে, তাকে আমাদের বাঁচাতে হবে। তবে এখানে লোকটা টাসকে জানায় এটা কিছুতেই সম্ভব না। সে টাসকে বলে তোমার কপাল ভালো যে তুমি ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছো, কিন্তু টাস তার কথা শোনে না। কিন্তু সে এজেকে বাঁচানোর জন্য পাশের একটা পেট্রোল পাম্পে আসে আর পুলিশকে সবকিছু জানায়। এরপর পুলিশ যখন সেখানে আসে তখন টাস সবকিছু তাদেরকে জানালেও তারা টাসের কোনো কথাই বিশ্বাস করছিল না। পুলিশ মনে করে হয়তো টাস পাগল হয়ে গেছে অথবা সে অতিরিক্ত নেশা করেছে তাই এমন ভুলভাল বকছে। তাও অফিসাররা সে বাড়িতে আসে, কিন্তু সে টাসকে সাহায্য না করে সেখান থেকে চলে যায়। এদিকে যে সুযোগ পেয়ে সেই ঘর থেকে বেরিয়ে অনেকটি ঘরে চলে আসে আর সেখানে ফ্রাঙ্ককে দেখতে পায় আর সে মনে করে হয়তো ওই ভয়ানক লোকটি ফ্রাঙ্ককে এখানে বন্দি করে রেখেছে। তাই সে ফ্রাঙ্ককে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি এখান থেকে বেরিয়ে পুলিশকে নিয়ে আসবো আর তোমাকে এখান থেকে উদ্ধার করব। এটা শুনে ফ্রাঙ্ক এজের কাছে কিছু একটা চাইতে থাকে, কিন্তু এজে কিছুতেই তা বুঝতে পারছিল না। এরপর সে সামনের টেবিলে ফ্রাঙ্কের দিকে এগিয়ে যায়। এজে ওই জায়গায় কতগুলো ক্যাসেট দেখতে পায়। এরপর যখন সে একটি ক্যাসেট চালায়
সে দেখতে পায় ফ্রাঙ্ক সেখানে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করছিল। এসব দেখে এজে তাকে কিছু একটা বলতে যাবে তার আগে ফ্রাঙ্ক ডয়ার থেকে গান বের করে নিজেকে শুট করে মেরে ফেলে। এদিকে টাসকে দেখা যায় সে ওই ঘরে জানালা ভেঙে ভিতরে ঢোকে আর নিজের গাড়ির চাবিটা নিয়ে আবারও বের হয়ে যায়। আর যখনই সে গাড়িটা স্টার্ট দেয় ঠিক সেই সময় ওই ভয়ানক মানুষটি সেখানে চলে আসে, কিন্তু টাস তার গাড়ি দিয়ে তাকে ধাক্কা মেরে দেয় আর এজেকে বাঁচাতে দ্রুত সেই ঘরে চলে যায়। এদিকে অন্ধকার এজে ভয়ে ভয়ে এগিয়ে আসতে থাকে আর সে হঠাৎ টাসকে দেখে ভয়ে গুলি করে দেয়, কিন্তু দেখা যায় এখনো টাস বেঁচে আছে। এজে কোনোভাবে টাসকে ধরে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর গাড়ির দিকে তাকালে টাস দেখে গাড়ির সামনে সেই ভয়ানক মানুষটি নেই, সে গায়েব হয়ে গেছে। এরপর সেখান থেকে পালাতে গেলে সেই লোকটি এসে তাদেরকে নিজের সাথে নিয়ে যায়। এরপর এজে ওই লোকটার কাছে ওই ভয়ানক মানুষটির ব্যাপারে জানতে চায়। তখন লোকটা জানায় ওই মেয়েটা হলো একটা পাগল আর সে হলো ওই বৃদ্ধ ফ্রাঙ্কের মেয়ে। সে জানায় এই ফ্রাঙ্ক মহিলাদের ধরে নিয়ে এসে তাদেরকে রেপ করত আর এখানে আটকে রাখতো, আর সেই মহিলার যে বাচ্চা মেয়ে হতো তাকেও সে রেপ করত। আর এমন করার ফলে জেনেটিক কিছু প্রবলেমের কারণে এই ভয়ানক মেয়েটির জন্ম হয়েছিল। আর ওই পাগল মেয়েটা সবাইকে নিজের বাচ্চা ভাবে। এসব শুনে এজে বলে, কিন্তু ওই বাড়িটা তো আমার। তখন লোকটা জানায় যদি ওটা তোমার বাড়ি, কিন্তু আগেটা ওই বৃদ্ধ সাইকো ফ্রাঙ্কের বাড়ি ছিল। আর ওই ফ্রাঙ্ক আর পাগল মহিলাটি বিগত 40 বছর ধরে এই বাড়ির বেসমেন্টের মধ্যে লুকিয়ে আছে। এরপর এজে জানায় টাসের অবস্থা অনেক খারাপ, তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন সেই লোকটা জানায় এখন তোমরা বাইরে গেলে ওই পাগল মহিলা তোমাদের ধরে ফেলবে, তাই এই রাতটা এখানেই থেকে যাও, সকাল হওয়ার সাথে সাথে হাসপাতালে যাওয়া যাবে। তবে এখানে টাস বলে কিন্তু মহিলাটি যদি এখানে চলে আসে, তখন লোকটা জানায় সেখানে 15 বছর ধরে থাকছে আর এতদিনও সেই মহিলাটি এখানে একবারও আসতে পারেনি। এ কথা বলতে না বলতে সেই ভয়ানক মহিলাটি সেই জায়গায় চলে আসে আর ওই লোকটাকে ধরে ভয়ানকভাবে মেরে ফেলে। এইসব দেখে যে টাসকে নিয়ে সেখান থেকে পালিয়ে উপরে উঠতে থাকে আর ওই ভয়ানক মহিলাটিও তাদের পিছু নিয়ে তাদের দিকে আসতে থাকে। অন্যদিকে এজে তার হাতে থাকা গানটা দিয়ে শুট করতে গেলে ভয় তার হাত থেকে সে গানটি নিচে পড়ে যায় আর এতে করে এজে বুঝে যায় মহিলাটি তাকে আর ছাড়বে না। আর এখানে সে এটাও বুঝতে পেরেছিল টাসকে সে নিজের বাচ্চা মনে করে, তাই এজে নিজেকে বাঁচাতে টাসকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে সেই ভয়ানক মহিলাটি টাসকে বাঁচাতে সে জায়গায় ঝাঁপ দেয়। এরপর এজে ভাবে হয়তো ওই ভয়ানক মহিলাটি মারা গেছে, তাই সে পালানোর জন্য উপর থেকে নিচে নেমে আসে, কিন্তু হঠাৎই সেই ভয়ানক মহিলাটি এসে এজের উপর ঝাঁপিয়ে পড়ে আর সেখানে এজেকে শেষ করে ফেলে। এরপর সে টাসের কাছে আসে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে টাস না চাইতেও নিজেকে বাঁচানোর জন্য সেই ভয়ানক মহিলাটিকে গুলি করে মেরে ফেলে। আর এই সিনের সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। কেমন লেগেছে আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। খোদা হাফেজ।